আচ্ছা, বাংলাদেশিদের জন্য ভারতীয় সরকার ট্যুরিস্ট ভিসা চালু করেছে, কিন্তু এখন অ্যাপ্লাই করতে গিয়ে ১২টা বেজে যাচ্ছে, তাই তো? মানুষ নতুনভাবে যারা অ্যাপ্লাই করছে তারা তো অনেক কিছুই বুঝতেছে না, এটা কিভাবে কি করবে না করবে, এবং কি পুরাতন যারা তারাও কিন্তু অনেকটা যক্কি ঝামেলার মধ্যে দিয়েই যাচ্ছে। তবে যাই হোক, ওনারা যেহেতু নিয়ম করেছে ওই নিয়ম তো আমাদেরকে মানতেই হবে, তাই না? নয়তো তো কোনো করার নেই। আপনাকে ইন্ডিয়া ভ্রমণ করতে হলে অবশ্যই এই নিয়মটা মেনেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যাই হোক, আপনি অ্যাপ্লাই যখন করবেন তখন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে indianvisa-bangladesh.nic.in এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু আপনি অনলাইনের যে ওয়েবসাইটটা রয়েছে ওই সাইডে চলে যাবেন। ওই জায়গায় গিয়ে আপনি এই যে দেখেন পাশে দেখাচ্ছে, এই জায়গায় গিয়ে আপনি আপনার পাসপোর্টটা অনুযায়ী, অর্থাৎ আপনার যেই ই পাসপোর্ট, যেটা এমআরপি তো শেষ হয়ে গেছে, এখন ই পাসপোর্ট, এই ই পাসপোর্টের মধ্যে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো অনুযায়ী কিন্তু আপনি সব কিছু ফিল আপ করবেন। পাসপোর্টে যা আছে হুবহু সেইগুলোই তুলে ধরবেন, এখানে ফিল আপ করে দিবেন। তবে টাইপ করে দিবেন। টাইপ করার পরে আপনি যখনই সব কিছু কমপ্লিট করবেন, এখানে আরেকটা কথা বলে দিই, আপনি যেই বর্ডার দিয়ে ভারতে গমন করতে চাচ্ছেন ওই বর্ডারের সাইডটা কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন। আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও আপনি ট্যুরিস্ট ভিসার অপশন কিন্তু দুইটা, এখানে এই দেখেন এই দুইটা অপশনের মধ্যে কিন্তু আপনি যেই অপশনটা আপনার জন্য উপযুক্ত সেটা থেকে আপনি সিলেক্ট করবেন, সেটাতেই সিলেক্ট করে আপনি এখানে সাবমিট করার চেষ্টা করবেন। এখানে বিশেষ করে সাইট সিইং, রিক্রিয়েশন এগুলোই কিন্তু আমরা দিয়ে থাকি, তো অতএব ওইটাতেই আপনি এই ট্যুরিস্ট ভিসা অপশনে ক্লিক করে তারপরে আপনি আপনার ছবিটা, মানে যেটা হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি, ওটাকে আপলোড করে দিবেন। স্ক্যান করে আগে তো রাখবেন অবশ্যই। এই দেখেন এই ছবিটা আপনি আপলোড করে দিবেন। দেওয়ার পরে আপনি সব কিছু কমপ্লিট করার পরেই কিন্তু যখন সব কিছু ফিল আপ করে ফেলবেন তারপরে কিন্তু এটা আপনি সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার কাছে একটা ওয়েব ফাইল নাম্বার কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? ওই ওয়েব ফাইল নাম্বার সহ কিন্তু এটাকে আপনি ডাউনলোড করে রাখবেন পিডিএফ আকারে। আমি আবারও বলছি, পিডিএফ আকারে ডাউনলোড করে রাখবেন। পরবর্তীতে আর বাকি কাজগুলো কিন্তু আপনাকে পিডিএফ আকারেই সব কিছু করতে হবে। আপনি যখনই ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি এই কালার প্রিন্ট দিয়ে নেবেন। এই যে দেখেন এটা কালার প্রিন্ট দিয়ে নেবেন, আর এখানে আপনি একটা সাইন দিয়ে নেবেন, ঠিক আছে? এই যে এই ছবিটা কিন্তু এখানে আপনি দিয়ে নেবেন, যেটা আপনি প্রিন্ট করে আনছেন ভিডিও থেকে, সেই ছবিটা কিন্তু এখানে দিয়ে নেবেন, দিয়ে এখানে কিন্তু সাইনটা করে নেবেন, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন এই সাইনটা করে নেবেন। করার পরে আপনার সব কিছু, এই পিছনেও আপনার একটা সাইন আছে, এই সাইনটাও কিন্তু আপনি দিয়ে নেবেন। যে এখানেও একটা সাইনের অপশন আছে, এই সাইনটাও আপনি দিয়ে নেবেন। দেওয়ার পর সব কিছু কমপ্লিট করে এটা আপনার কাছে রেখে দিবেন, ঠিক আছে? যাবতীয় যত কাগজপত্র, পাসপোর্ট, এটা সেটা সব কিছু আপনার কাছে রেখে দিবেন। তার মধ্যে তো জানেন কি কি কাগজপত্র লাগবে। প্রথমত যে বিষয়টা, সেটা ফর্ম তো ফিল আপ করতে পারবেন আশা করি সবাই। আর যদি কোনো কিছুতে তাও না বুঝেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব, কারণ আমার কাজের ফাঁকে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ ভাই, আমরা যারা নিজেরা অ্যাপ্লাই করি, মানে কোনো দালাল বা কোনো এজেন্সির সহযোগিতা না নেই, আমরা নিজেরা যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু আমাকে ভালোভাবে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। তবে যাই হোক, আপনাকে প্রথমে পাসপোর্টগুলো রেডি করতে হবে। পাসপোর্টগুলো কি রেডি করতে হবে? যে আপনার যতগুলো পাসপোর্ট আছে ততগুলো পাসপোর্টে, মনে করেন যে আপনার মেশিন রিডেবল পাসপোর্ট, তারপর এমআরপি পাসপোর্ট আছে, এই যে এমআরপি পাসপোর্ট, এই এমআরপি পাসপোর্টটাও কিন্তু আপনাকে সাথে রাখতে হবে, ঠিক আছে? আর যদি এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনার এর আগের কোনো পাসপোর্ট থেকে থাকে, অর্থাৎ এই দেখেন এই পাসপোর্ট, এটা হচ্ছে কিন্তু আপনার একদম অ্যানালগ পাসপোর্ট। এই দেখেন এই যে অ্যানালগ পাসপোর্ট, এই অ্যানালগ পাসপোর্টও যদি আপনার থেকে থাকে অবশ্যই এই পাসপোর্টটাও আপনাকে দিয়ে দিবেন। আপনি এই পাসপোর্টটাও সাথে নেবেন যখন আপনি আপনার সব কাগজপত্র সব কিছু সম্পূর্ণ করে আপনি এমবেসিতে অ্যাপ্লাই করবেন। এর সাথে আপনার কি লাগবে আপনি সাবমিট করার পরে বাকি কাজগুলো আমি বলতেছি, কিন্তু এর আগে কাগজপত্র বা ডকুমেন্টগুলো যেগুলো আপনি আগে থেকে রেডি করে রাখতে হবে সেগুলোর কথাই বলে নিচ্ছি একটু ফাঁকে। আর এই 3টা পাসপোর্ট কিন্তু আমাকে জমা দিতে হবে। এই 3টা পাসপোর্ট দেখেন, আর এখানে তো আপনি এটাকে ডাউনলোড দিয়ে, অর্থাৎ আপনার ওয়েব ফাইলটা ডাউনলোড দিয়ে আপনি প্রিন্ট করে রাখবেন, ঠিক আছে? এটার সাথে এই পাসপোর্টটা
পাসপোর্টের সাথে আপনি যে চাকরি করেন মানে জব করেন সেটা আপনি যদি জব করে থাকেন তাহলে আপনাকে এনওসি কপি লাগবে, আর যদি আপনি অন্য পেশায় থাকেন তাহলে সেগুলো পেশার প্রমাণপত্র অবশ্যই দিতে হবে। আর চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই যে এরকম একটা আপনি আপনার অফিসের প্যাডে আপনার এই যে এনওসিটা লিখতে হবে, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনওসিটা লিখতে হবে। লিখে আপনাকে আপনার বিভাগীয় প্রধান অথবা আপনার এইচআর ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাকে সব কিছু সাইন সিল দিয়ে এটাকে সাথে রাখতে হবে। আচ্ছা যাই হোক, এগুলো সম্পূর্ণ করে আপনি আপনার অন্যান্য যে কাগজপত্র যে এনআইডি কপি এটা সেটা সব কিছু কিন্তু জোগাড় করে রাখতে হবে। এনআইডি কপি তো অবশ্যই লাগবে, আর তাছাড়া আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট যেটা পাসপোর্টে করে রাখে সেগুলো কিন্তু অবশ্যই সাথে আপনাকে রাখতে হবে। এগুলো রেখেই কিন্তু আপনাকে সবগুলো কাগজপত্র নিয়ে জমা দিতে হবে। তার আগের কাজটা হলো কি, এই ওয়েব ফাইল দিয়ে আপনাকে অনলাইনে গিয়ে কিন্তু বাকি কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আগের মতো করে কিন্তু আপনার যে আবেদন ওই যে ওয়েব ফাইলটা ফিল আপ করলেন আর ওই জায়গার মধ্যে আপনার স্লট নাম্বার স্লটের ডেট এটা সেটা সব কিছু নাম্বার পড়ে যাবে বা ডেট পড়ে যাবে, এটা আর হবে না। এখন আপনাকে দুপুর 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ওই সময়ের মধ্যে আপনাকে কিন্তু এই যে ওয়েব ফাইলের যে নাম্বারটা রয়েছে না, এই যে ওয়েব রেজিস্ট্রেশনের এই দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, এখানে এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিয়ে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে। এখানে সাইন আপ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার মোবাইল নাম্বার লাগবে, বায়োমেট্রিক যে মোবাইল নাম্বারটা ওইটা, এবং কি সাথে কিন্তু আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস এবং কি আপনার মোবাইল নাম্বার দুইটাতে কিন্তু ওটিপি যাবে, যেটা ওয়ান টাইম পাসওয়ার্ড। ওই ওটিপি দিয়ে কিন্তু আপনাকে সাইন আপ কমপ্লিট করতে হবে। যখন আপনি সব কিছু কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনাকে ওই যে পিডিএফ আকারে যেটাকে আপনার কম্পিউটার অথবা মোবাইলে সেভ করে রেখেছেন আপনার ওয়েব ফাইল, সেটা কিন্তু আপনাকে আপলোড দিতে হবে। এখানে কিন্তু কিছু তথ্য আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করেই কিন্তু আপনাকে এই ওয়েব ফাইলটা আপনাকে আপলোড দিতে হবে। যখন আপলোড আপনার কমপ্লিট করে ফেললেন তারপরেই কিন্তু যে আপনি যদি পরবর্তী দিন অর্থাৎ আপনি আগামীকাল মনে করেন যে আপনার সব কাগজপত্র জমা দিবেন আপনি কোথায়, এমবেসিতে, কিন্তু আজকে আপনাকে স্লট নিতে হবে, ঠিক আছে? কারণ স্লট উন্মুক্ত করবে আগামীকালকের জন্য। যেটা আপনি জমা দিবেন সেটা আজকেই আপনার উন্মুক্ত করে দিবে, স্লটের ডেট এটা সেটা সব কিছু কিন্তু আজকেই নিয়ে নিতে হবে। সন্ধ্যা 6টায় আবারও দেখেন, সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সন্ধ্যা 6টা বলতে কি 5:30টার মধ্যে আপনাকে আবারও রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে স্লটের জন্য আবেদন করার জন্য। অর্থাৎ আপনি যে আগামীকালকে সব কিছু কাগজপত্র জমা দিবেন এটার জন্য আপনাকে সন্ধ্যা 6টা অর্থাৎ 5:30 অথবা 5টা বাজে ওনারও ওয়েবসাইট ওপেন করে দেয়, কিন্তু 5:30 থেকে 6টার মধ্যে আপনাকে আবারও সাইন আপ করতে হবে। সাইন আপ করে আপনাকে যখনই এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, যারা ওয়েব ফাইল আপনার আপলোড করতে পারছেন সাকসেসফুলি তারাই একমাত্র সন্ধ্যা 6টায় আপনার ওই যে বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ স্লটের ডেটটা নেওয়ার জন্য আপনি কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন, সাইন আপ করতে পারবেন। ওই সাইন আপটা করে আপনি যখন সব কাজ কমপ্লিট করে ফেললেন তখনই কিন্তু আপনার পেমেন্ট আপনি করতে পারবেন, অনলাইন পেমেন্টটা করতে পারবেন আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। অনলাইন যে মোবাইল ব্যাংকিংগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে, অথবা আপনি আপনার ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড মানে ভিসা কার্ড যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে, আপনি মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে আপনি আপনার টাকাটা জমা দিতে পারবেন। ডেট পাওয়ার পরেই আপনি ওই যে আমি যেই কাগজপত্রগুলো বা ডকুমেন্টসের কথাগুলো বললাম সেগুলো কিন্তু জোগাড় করে আপনার সাথে নিয়ে যেতে হবে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, যখনই আপনি এমবেসিতে যাবেন আপনার সকল কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক আছে কিনা সব কিছু যাচাই বাছাই করে দেখে তারপরে কিন্তু আপনি যাবেন। যদি কোনো কিছু আপনি মিস করে ফেলেন, মনে করেন যে আপনি একটা পাসপোর্ট নিলেন না, বাসায় রেখে গেলেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে আপনার এই যে আপনার আবেদনটা সেটা কিন্তু ওনারা জমা নেবেন। আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে তারপর এনওসি কপি, আপনার জব আইডির যেই ফটোকপি, সব কিছু সুন্দরভাবে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনি ফাইলটা সাজিয়ে তারপরে কিন্তু আপনি আইবেক সেন্টারে জমা দিবেন। আরেকটা কথা বলে রাখি যে এখন 5টা বিভাগীয় শহরে, বাংলাদেশের যে 5টা বিভাগীয় শহর রয়েছে আইবেক সেন্টারগুলো, এই 5টা বিভাগীয় শহরেই কিন্তু শুধুমাত্র আপনার এই যে অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাবে ট্যুরিস্ট ভিসার জন্য। এগুলো কোনগুলো আপনারা তো জানেন, ঢাকা, চট্টগ্রাম,
খুলনা, রাজশাহী, তারপর সিলেট, এই 5টা বিভাগীয় শহরে আপনি জমা দিতে পারবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যখনই আপনি সকল কাগজপত্রগুলো জমা দিবেন, জমা দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা টোকেন নাম্বার সব কিছু সহ কিন্তু আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে। ওই রিসিপ্টটা অনুযায়ী কিন্তু মানে এই রিসিপ্টটা অনুযায়ী কিন্তু আপনাকে পরবর্তীতে পাসপোর্টটা সংগ্রহ করতে হবে। তবে ওনারা কিন্তু SMS-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে পাসপোর্ট সংগ্রহ করার জন্য, পাসপোর্ট সংগ্রহ করে আপনি কিন্তু আপনার ভিসাটা নিয়ে এরপরেই কিন্তু আপনি ভারতে ভ্রমণ করতে হবে এবং ভ্রমণ করতে পারবেন। তবে ভ্রমণ করতে যাওয়ার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন, আমি পরবর্তীতে দরকার আরও ভিডিও দেব, এই বিষয়টা খেয়াল রাখবেন, আপনি যে কাগজপত্রগুলো জমা দিয়েছিলেন NOC এটা সেটা এগুলো কিন্তু আবারও পরবর্তীতে আপনি বর্ডারে দেখানোর জন্য সাথে করে একটা কপি নিয়ে যাবেন, এই কথাটা মাথায় রাখবেন। আরেকটা কথা আমি বলে রাখি যে আপনি যখন ভিসা পেয়ে যাবেন, ভারতে যখন ভ্রমণ করতে যাবেন, তখন বর্ডারে কিন্তু অবশ্যই আপনাকে ট্রাভেল ট্যাক্স যেটা জমা দিবেন সেটার কিন্তু চালান ফর্মটা সাথে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর চালান ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এটা আপনি ব্যাংকে গেলে, সংশ্লিষ্ট ব্যাংকে গেলে আপনি বুঝতে পারবেন, ওনারাই দেখিয়ে দিবে, যদি না বোঝেন ওনারা সহযোগিতা করবে। তবে একটা কথা মনে রাখবেন যে আপনি চালান ফর্মটা যখন জমা দিবেন তখন কিন্তু আপনি এই দেখেন, এই চালান ফর্মটা যখন জমা দিবেন এখানে যে একটা কোড নাম্বার রয়েছে না, এই যে কোড নাম্বার দেখেন, এই কোড নাম্বারটা কিন্তু একটা বর্ডারের জন্য এক কোড নাম্বার, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, ওনাদেরকে জিজ্ঞেস করে তারপরে কিন্তু আপনি ফিল আপ করবেন। আপনি যেই বর্ডার দিয়ে ভারতে গমন করতে ইচ্ছুক সেই বর্ডারের কোড নাম্বার কোনটা সেটা দিয়েই কিন্তু আপনি সুন্দরভাবে এটা ফিল আপ করবেন। ওকে, ভালো থাকবেন। আর তারপরে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন।